নমস্কার, আমি ডক্টর বিশাল ভগত, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন, মণিপাল হসপিটাল, মুকুন্দপুর, কলকাতা। আজকে আমরা কথা বলবো ব্যাক পেন। খুবই কমন টপিক। কোমর ব্যথা সবারই কখনো কখনো হয়ে থাকে। তো ব্যাক পেন মানে এইটা কি খুব সিরিয়াস ব্যাপার, অর ইটস আ নর্মাল অ্যাফেয়ার? বেশিরভাগ ক্ষেত্রে যেটা ব্যাক পেন হচ্ছে, 90% কেসে এটা একটা সাধারণ ব্যাক পেন হয়, যেটা ধরুন হোম রেমেডিজ কিংবা ওষুধে ঠিক হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে এই ব্যাক পেনগুলো কিছু জটিল থাকে, যে যেরকম হচ্ছে আপনার স্লিপ ডিস্ক হলো, কিংবা অন্য কোনো কারণে হচ্ছে সেকেন্ডারি কোনো ভার্টিব্রাতে ফ্র্যাকচার হলো। তো এইগুলোতে কি করে বুঝবো, একটা সাধারণ লোক কি করে বুঝবে এটা যে নর্মাল ব্যাক পেন না আমি ডক্টর দেখাতে হবে? স্লিপ ডিস্ক কি হয় এইটা জানতে গেলে আমাদের সব থেকে আগে বুঝতে হবে স্পাইনের স্ট্রাকচারটা। এই মডেল দেখে আপনাদের বোঝাতে পারি, এটা হচ্ছে আমাদের স্পাইনের মডেল। যদি দেখে থাকেন, এইগুলো যে হাড়গুলো আছে এটাকে বলে ভার্টিব্রা। তার মাঝে যে ডিস্ক আছে এইগুলোকে বলে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এবার অনেক ক্ষেত্রে কি হয়, কোনো কাজ করলে সামনে ঝুঁকে ভারী কিছু কাজ করলাম, কি সাডেন মুভমেন্টে এই ডিস্কের পিছনে টিয়ার হয়ে ডিস্কটা পোস্টেরিয়রলি মাইগ্রেট করে এই হাড়ের পিছনে যে ফোরামেন থেকে নার্ভগুলো বেরোচ্ছে, যদি ডিস্ককে এখানে চাপে তাহলে আমাদের একটা পেন সেন্সেশন হবে অ্যালং দ্য পাথ অফ দ্য নার্ভ। এই যে লোয়ার ব্যাকের যে নার্ভগুলো এইগুলো পায়ের দিকে যায়, যদি আমার স্লিপ ডিস্ক হয় তাহলে আমি পেনটা কোমরেও পাবো, আর তার সঙ্গে মনে হবে ব্যথাটা পায়ের পিছন দিয়ে শুট ডাউন করে আমার পা নিচে অবধি যাচ্ছে। তো স্লিপ ডিস্ক অনেক লেভেলে হতে পারে, ঘাড়েও হতে পারে সার্ভাইকাল স্লিপ ডিস্ক। আর একটা যেটা মোস্ট কমন হচ্ছে লাম্বার স্পাইন, মানে L4, L5, L5, S1, এইগুলো আমরা কি করেছি, স্পাইনের হাড়গুলোকে নাম্বার করা আছে। সব থেকে নিচে হচ্ছে আপনার S1, তারপরে L5, 4, 3, 2, 1। এর মাঝখানে যে ডিস্ক হচ্ছে উপর নিচে হাড়ের সঙ্গে আমরা বলি L1, L2 মাঝখানে হচ্ছে L1, L2 ডিস্ক। তো মোস্ট কমন যেটা হচ্ছে L4, L5 মাঝখানে যে ডিস্ক আছে ওইটা অনেক সময় পিছনে কে, ধরুন এই মডেলেও দেখতে পাবেন এই ডিস্কটা পিছনে গিয়ে এই ডান দিকের নার্ভটাকে চেপে দিয়েছে। এই লালটা যেটা আছে এটা চেপে, তো যেটা হবে পেশেন্টের ডান পায়ে ওই L4 নার্ভ, L5 নার্ভ যে জায়গাটা সাপ্লাই করে ওই জায়গাটায় মোটর ডেফিসিট, সেন্সরি ডেফিসিট দুটোই হবে। সাধারণ ব্যাক পেন আপনার কোমরে ব্যথা হবে, দুটোই একই রকম প্রেজেন্ট করে। বাট স্লিপ ডিস্কে আপনি খেয়াল রাখবেন, ব্যথাটা যদি আমার পায়ের দিকে নামছে, হঠাৎ করে শুটিং পেন পুরো পায়ের দিকে নামছে, তাহলে ওইটা স্লিপ ডিস্কের লক্ষণ। যদি শুধু কোমরে লোকালাইজ ব্যথা আছে, অনেক সময় মাসেল স্পাজমে হতে পারে, মেকানিক্যাল ব্যাক পেন হতে পারে, ওইটা আমরা একটু রেস্ট, একটু ওষুধ, গরম সেক, ফিজিও এগুলো করলে সেরে যায়। কারো যদি হঠাৎ করে ধরুন চান করতে বসে এক মগ জল তুলতে গিয়ে কিংবা মাটি থেকে কিছু তুলতে গিয়ে সামনে ঝুঁকলাম, কিংবা ভারী কিছু জিনিস মাথায় বইলাম, কিংবা একটা হ্যাচকা টান পড়লো, এইটা এইগুলোর জন্য কি হয়, পোস্টিরিয়র লংজিটুডিনাল লিগামেন্ট টিয়ার হয়ে যায় আর ডিস্কটা পিছনে মুভ করতে শুরু করে। তো এইগুলো সিমটমস যেটা আগেও বললাম, আপনার ব্যথা অলওয়েজ উইল বি আ রেডিয়েটিং পেন। ব্যথা এক জায়গা থেকে এক জায়গা যাবে, রেডিয়েট করবে along the path of the nerve। যদি কারো কোমর ব্যথা হয়ে থাকে তাহলে আমরা যেটা করব, সব থেকে আগে একদিন কি দুদিন একটু রেস্ট করবেন। রেস্ট মানে শুয়ে থাকা বেশিরভাগ ক্ষেত্রে, আর শোয়ার সময় হাঁটুর তলায় একটা কোল বালিশ দিতে বলি, তাহলে আপনার ব্যাক মাসেলসগুলো অনেকটা রিল্যাক্স থাকবে। হালকা গরম সেক করতে পারে, একটু ব্যথার ওষুধ, একটু মাসেল রিল্যাক্সেশন নেওয়া যেতে পারে। আর যদি দেখি ব্যথা কমছে না, আমার 3 দিন 4 দিন পরেও যদি ব্যথা হয়ে থাকে, ফিজিওথেরাপি করলাম, এক্সারসাইজ করলাম, কমছে না, তখন হচ্ছে আপনাকে ডক্টরের কাছে এসে একবার দেখাতে হবে, কারণটা বার করতে হবে। স্লিপ ডিস্কে ব্যথা
যদি থাকে তাহলে সামনে ঝুঁকে কোনো কাজ করবেন না, ভারী তোলার চেষ্টা করবেন না, হঠাৎ করে কোনো জার্কি মুভমেন্টস অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ, যাদের ঘাড়ে স্লিপ ডিস্ক হয়ে আছে মাথার উপরে বোঝ মানে হেভি ওয়েট কিছু মাথায় নেবেন না। হ্যাঁ, তো এইগুলোতে আপনার ব্যথা বাড়তে পারে। আপনি আপনার অর্থোপেডিক সার্জন কাছে যাবেন, ওনাকে দেখাবেন, উনি যদি মনে করে এক্স রে করে দেখবেন, যদি দেখেন রেডিয়েটিং পেন থাকে তাহলে ওটা বুঝতে হলে আমাদেরকে এমআরআই করতে হবে, এমআরআই স্ক্যান। এক্স রেতে যেমন আমরা হাড় দেখতে পারি, এমআরআই করলে আমরা যে হাড়ের মাঝখানে যে ডিস্ক আছে আর যে পিছনে নার্ভ আছে এইগুলো এমআর স্ক্যানে দেখা যায়। তো ওই জন্য আপনার ডাক্তারবাবু যেটা করবেন একটা এমআরআই স্ক্যান সাজেস্ট করবেন, ওতে স্টাডি করা যেতে পারে ডিটেলসে কোন লেভেলের ডিস্কটা সরেছে অথবা কোন নার্ভতে চাপ সৃষ্টি হয়েছে ওটা দেখা যেতে পারবে। আর একটা ব্যথা খুব কমন দেখবেন, বাড়িতে যদি কেউ বয়স্ক মহিলা থাকে ওনাদের অনেক সময় সামনে ঝুঁকে কিছু কাজ করতে গিয়ে কিংবা ধরুন রাস্তায় যাচ্ছেন বাসে করে একটা ঝাঁকুনি হলো, হঠাৎ করে একটা মাঝ পিঠে ব্যথা শুরু হলো যেটা পেটের দিকে সামনে আসছে, এগুলোকে বলে অস্টিওপোরোটিক ভার্টিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচার। হাড়ের যে ডেন্সিটি হয়, আমাদের যে ডেন্সিটি এতই কমে যায় কি ওই সাধারণ একটা ঝাঁকুনিতে ওটা দেবে যায়, ভার্টিব্রাগুলো দেবে। হ্যাঁ, ওইটা প্রচুর ব্যথা করে, মানে ইট ইজ আ টাইপ অফ ফ্র্যাকচার, ভার্টিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচার। এটা খুব কমন হচ্ছে D12 অথবা L1 লেভেলে, যেখানে আপনার কার্ভেচার জাংশন আছে ওখানে হয়। তো এর ক্ষেত্রে যেটা করি আমরা সব থেকে আগে একটা এক্স রে করে ডায়াগনোসিস করি ফ্র্যাকচারটা আছে কি নেই, থাকলে যেটা ট্রিটমেন্ট হচ্ছে এটাকে বেড রেস্টে থাকবে পেশেন্ট, প্রথম 7-10 দিন শুয়ে থাকা, কেন নড়াচড়া করলেই ব্যথা হবে। এরপরে আমরা একটা লম্বা বেল্ট, লং টেলার ব্রেস বলি, কাঁধ থেকে কোমর অবধি বেল্ট দিয়ে ওটাকে সাপোর্ট করে রাখি 2 থেকে 3 মাস। আর ওষুধের মধ্যে ব্যথা ওষুধ, ক্যালসিয়াম, ভিটামিন ডি এইগুলো ছাড়া ক্যালসিটোনিন নেজাল স্প্রে, এই একটা ওষুধ আছে হরমোনাল নেজাল রুট থেকে দিই, এটা নিলে ব্যথাও কমে আর এর ছাড়া হাড় মজবুত হয়ে থাকে। এর ছাড়া অস্টিওপোরোসিস ট্রিটমেন্টের জন্য অনেক ইনজেকশনস বেরিয়ে গেছে, টেরিপ্যারাডাইন ইনজেকশন আছে, তারপরে ডেনুসুমাব ইনজেকশন আছে, এইগুলো দিলে হাড়ের ডেন্সিটি বাড়ে। এবার যদি মডার্ন ট্রিটমেন্ট বলেন, এইগুলো আরও মডার্ন ট্রিটমেন্ট হচ্ছে আমরা ভার্টিব্রোপ্লাস্টি, ওই যে ভার্টিব্রাটা দেবে গেছে ওর মধ্যে ইনজেকশনের মাধ্যমে বোন সিমেন্ট ইনজেক্ট করে দিই, তাহলে ব্যথাটা ইমিডিয়েটলি কমে যায়। আপনার মোবিলিটি ওই 2-2.5 মাস যে বেল্ট না পরে ইমিডিয়েটলি আপনি হাঁটাচলা করতে পারবেন। আর একটা যদি বলেন কি ভার্টিব্রোপ্লাস্টিতে কি ভার্টিব্রা হাইট রেস্টোর হয়, না, যদি ভার্টিব্রা হাইট রেস্টোর করতে হয় তাহলে আমরা কাইফোপ্লাস্টি করি। ওটা হচ্ছে ভার্টিব্রার মধ্যে একটা বেলুন দিয়ে ওটাকে জ্যাক আপ করে, মানে বেলুন ফুলিয়ে ওই ভার্টিব্রার নর্মাল হাইটটা ক্রিয়েট করি, তারপরে ওই বেলুন যে জায়গাটা সৃষ্টি করেছে ওখানে বোন সিমেন্টটা দিয়ে দিই, এগুলো করা যেতে পারে। যদি কোমরের ব্যথা থেকে বাঁচতে চান তাহলে আমার সাজেশন হবে 1 নম্বর ওজনটাকে কম রাখতে হবে। আমাদের যত বেশি পেটের মানে মধ্যে পেট ওজন হয় তাহলে আমাদের সিজিটা সামনের দিকে এসে যায়, তো ব্যাকের ওপরে অনেকটা স্ট্রেস পড়ে। তো আমাদের করণীয় হচ্ছে ওয়েট কমাতে হবে। 2 নম্বর হচ্ছে কিছু এক্সারসাইজ আছে যেটা রেগুলার করা উচিত, সবারই করা উচিত, যার ব্যথা নেই ওরও করা উচিত। ভেরি সিম্পল 2-3টে ব্যায়াম করলে দেখবেন আপনার কোমরটা ভালো থাকবে। সব থেকে আমি যেটা সাজেস্ট করি, চিত হয়ে শুয়ে আছেন, শুয়ে হাঁটু সোজা রেখে একটা করে পা তুলবেন 45-50 ডিগ্রিজে, 5 সেকেন্ড হোল্ড করে নামাবেন, আবার অন্য পা তুলে 5 সেকেন্ড কাউন্ট করবেন, নামাবেন। এইবার ডানবার আর বাঁ পা 5 বার 5 বার। আরেকটা হচ্ছে পবন মুক্ত আসন, দুটো হাঁটুকে ভাঁজ করে বুকের কাছে নিয়ে এলে, নিয়ে ওখানে 5 থেকে 10 সেকেন্ড গুনে আবার ছেড়ে দিন, এইরকম 5 বার করবেন। 3 নম্বর ব্যায়ামটা হচ্ছে পেলভিক ব্রিজ, মানে আপনি শুয়ে আছেন, হাঁটু ভাঁজ করে বিছনা উপরে রাখবেন, হাতটা বিছনার উপরে, হাত আর পায়ে ভর দিয়ে কোমরটাকে চাগিয়ে 5 সেকেন্ড হোল্ড করে আবার নামাবেন, এইরকম 10 বার করবেন। আর যেটা বলি আমরা কোবরা পোজ কিংবা ভুজাঙ্গ আসন, উপর হয়ে শুয়ে হাত পাশে রেখে আপার বডিটাকে তুলে 5 সেকেন্ড হোল্ড করে নামানো,
এছাড়া আরও ব্যায়াম আছে, এইগুলো বেসিক ব্যায়াম আপনাকে করতেই হবে। ইয়াং পপুলেশন যারা অফিসে ধরুন অনেকক্ষণ কাজ করেন বসে, স্পেশালি আইটি ইন্ডাস্ট্রিতে যারা আছেন 14 ঘন্টা ধরে বসতে হয়, ওনাদের জন্য আমার সাজেশন হবে আপনার যে চেয়ারটা হচ্ছে, চেয়ারটা শুড বি অ্যাডজাস্টেড টু ইয়োর ফিট। তার মানে কি, যেমন যে চেয়ারে আমি বসে আছি, আপনি যদি খেয়াল করবেন এই চেয়ারের এই পোর্শনটা আমার ব্যাকটাকে সাপোর্ট করছে। তো আমার হাত রাখার মানে আর্গোনমিক্স বলি আমরা, প্রত্যেক জিনিসের একটা টেকনিক আছে। আপনার পা যেটা আছে জমিতে থাকবে, পা যদি আমি উঁচুতে রাখি কিংবা হাওয়ায় রাখি, তাহলে আমার টেন্ডেন্সি হবে সামনে হয়ে পাটাকে নামানোর জন্য, তাহলে ওটাকে আমার ব্যাকে স্ট্রেস পড়ছে। হ্যাঁ, কিংবা ধরুন আমি যদি একটা ল্যাপটপ নিয়ে কাজ করছি, তাহলে আমার হাতটা যে পজিশনে ইজি রিচ করে ওই পজিশনে রাখতে হবে। আমি যদি ঘাড়টা খুব নিচে করে রাখি কিংবা ঘাড়টা খুব উপরে করে রাখি, তাহলে আমার ঘাড়ে স্ট্রেস হবে। সো মাই মনিটর শুড বি অ্যাট মাই আই লেভেল। তো এইগুলো হচ্ছে ওয়ার্ক স্পেসটাকে আপনাকে নিজের সুবিধা মতন অর্গানাইজ করে রাখতে হবে। বাড়িতে যারা আছে, এবার আপনাকে খেয়াল রাখতে হবে যখন আপনি আপনার বেডটাও ম্যাটার করে। আপনার বেড শুড বি ফার্ম, নট সফট। আমি বলছি না কাঠের উপরে শুতে হার্ড লাগবে না, আমার ফার্ম মানে ধরুন একটু হার্ড তোষক থাকবে, উপরে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ফোম থাকবে। তো দ্যাট ইজ হোয়াট ইজ রেকমেন্ডেড। আর শোয়ার সময় যদি আপনার কোমরে ব্যথা থাকে, তাহলে একটা টাওয়েল রোল করে আপনি আপনার ব্যাকে এখানে দিতে পারেন, যে কার্ভেচারটা আছে ওই জায়গাটা একটা টাওয়েল দিয়ে শুলে দেখবেন অনেকটা স্ট্রেস ফ্রি হয়। না, অনেকে বলে বালিশ বারণ করেন, না একদম করবেন না। বালিশ যদি না নিয়ে শুই, তাহলে আমাদের ঘাড়টা চলে যাচ্ছে এক্সটেনশনে, ওটাও চাই না আমি। আমার যে সাজেশন, আপনি সবসময় সরু বালিশ 2.5 থেকে 3 ইঞ্চি বালিশ নেবেন। খুব মোটা বালিশ নিলে ফ্লেকশন হয়ে যায় ঘাড়। আর এখন মার্কেটে যেটা পাওয়া যায় সার্ভাইকাল পিলো বলে পাওয়া যায়, ওতে সুবিধা হচ্ছে ডিজাইনটা এমন থাকে, আপনি যখন চিত হয়ে শুয়ে আছেন তখনও ঠিক আছে, আর যখন পাশ ফিরছেন ওর কার্ভেচারটা আপনার নেকের সঙ্গে ম্যাচ করে যায়। ইয়েস, ফুড ড্রপ তো অনেক কারণে হতে পারে। স্লিপ ডিস্কের ক্ষেত্রে যেটা হয়, আমি যেটা আগে বললাম, কোন নার্ভটা ড্যামেজ করছে, কোন নার্ভের চাপ হচ্ছে ওই জায়গা হবে। যেমন আমাদের বডির মানে ইলেকট্রিক্যাল সার্কিটের মতন প্রত্যেকটা জায়গা ওয়ারিং ফিক্সড আছে, কোন ওয়্যারটা কোথায় যাবে। হ্যাঁ, তো এবার স্লিপ ডিস্ক আমরা যখন পেশেন্ট আসে, ওটা বুঝতে গেলে আমরা কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করে থাকি। 1 নম্বর হচ্ছে পেশেন্টের যদি দাঁড় করে দেখা হয়, দেখবেন কোমরটা বেঁকে গেছে, যেটা আমরা বলি স্কোলিওটিক লিস্ট। এটা পার্মানেন্ট স্কোলিওসিস নয়। এটা কেন স্কোলিওসিস? যখনই পেশেন্ট সামনে ঝুঁকতে বলা হয়, তখন দেখবেন এই ডিফর্মিটিটা কারেক্ট হয়ে যাচ্ছে। তো ইট ইজ আ স্কোলিওসিক লিস্ট। এবার যখন স্পাইনের উপরে প্রেশার দেব, যে জায়গার ডিস্কের সমস্যা ওই জায়গায় পেশেন্ট একটু ব্যথা অনুভব করবে। এছাড়া যেটা হচ্ছে শুয়ে, পেশেন্টকে শুয়ে যখন আমরা পাটা তুলছি, এটাকে বলি এসএলআর, স্ট্রেট লেগ রেজ টেস্ট। পা তুললে কিছুটা তোলার পর পেশেন্ট একটা ব্যথা অনুভব করবে কোমরে। হ্যাঁ, তারপরে আমরা যেটা দেখি পেশেন্টের মোটর পাওয়ার, মানে পায়ের আঙুলগুলো উপর দিকে টেনে রাখতে পারছে কি পারছে না, ওইটা গ্রেডেশন আছে, কতটা পাচ্ছে। যদি পুরোটা পাচ্ছে ওটা গ্রেড 5, অল্প পারলে না পারলে ওটা আলাদা গ্রেডেশন হিসাবে আমরা বুঝতে পারি। তো L5 L4 এই সব কাজ হচ্ছে পায়ের পাতাকে উপর দিকে টানা। এবার যদি এই নার্ভগুলো কাজ না করে, তাহলে পাটা নিচের দিকে ড্রপ হয়ে যায়, যেটাকে আমরা বলি ফুট ড্রপ। এইটা ইমিডিয়েটলি অপারেশন করে কারেকশন করতে হয়। কেন, যদি দীর্ঘদিন এই ফুট ড্রপ অবস্থায় রেখে দিই, তাহলে নার্ভটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়, অথবা ওটা ফিট থেকে অনেক বেশি টাইম লাগায়। আর একটা অ্যালার্মিং সিমটমস যেটা বলবো আমরা, ব্ল্যাডার অ্যান্ড বাওয়েল ইনভলভমেন্ট। যদি হঠাৎ করে দেখেন আপনি আপনার ব্ল্যাডার মানে পেচ্ছাপের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলেছেন, কিংবা বাথরুমে পটিতে আপনার ধরতে পারছেন না, ধরে রাখতে পারছেন না, দ্যাট ইজ দ্য ইন্ডিকেশন ইউ মাস্ট অ্যাডমিট ইমিডিয়েটলি, মানে ওই দিনই আপনি ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ভর্তি করবেন। দ্যাট ইজ আ এমার্জেন্সি। অফিসে যারা কাজ করে, আমি যেটা বলি স্ট্রেচ পজ। স্ট্রেচ পজ মানে
আপনি যখনই কাজ করছেন, ধরুন 45 মিনিট 1 ঘন্টা কাজের পর একটা পজ দেবেন। পজ দিয়ে ইউ স্ট্রেচ ইউর বডি। আপনি একটু নিজের ডেস্ক থেকে উঠে হেঁটে এসে আবার বসলেন, অথবা বাথরুম দিয়ে চলে এলেন, পাশের টেবিলে গিয়ে কথা বলে চলে এসে, এতে কি হয়, আপনার যে সাইকেলটা ব্রেক হয়ে যায়, বডি মাসেলসটা আবার থেকে আপনি 45 মিনিট পর আবার 45 মিনিট কাজ করলেন, এতে আপনার স্ট্রেন হবে না ব্যাকে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও আবার ব্যাকে স্ট্রেস আসে। এর ছাড়া যারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে কাজ করে ওদেরও অনেক রোগ হতে পারে, ভ্যারিকোজ ভেনের মতো, পা ফুলে যায়। তো এদের যেটা বলি আমরা, অনেকক্ষণ যদি দাঁড়াতে হয় একটু মাঝে মাঝে হাঁটতে হবে। আর শোয়ার সময় যেটা করি আমরা, পাটাকে একটা বালিশ উপরে দিয়ে এলিভেট করে রাখলে অনেকটা সোয়েলিং কমে যায়। আর এক্সারসাইজ যেটা বললাম, এক্সারসাইজ সবার জন্যই করতে হবে। কোমরে ওই 3-4টে ব্যায়াম আপনাকে করতে হবে। পেশির টান, পেশির টানটা কি, মানে অনেক সময় দেখা যায়, মানে লোকে বলে ওই ক্র্যাম্পস হচ্ছে, কিংবা একটা মাসেল উপরে একটা মাসেল উঠে যাচ্ছে, এটাকে আমরা বলি ক্র্যাম্পস। ক্র্যাম্পসের সব থেকে কমন কজ হচ্ছে ডিহাইড্রেশন, মানে জল কম খাওয়া। যদি আপনি জল কম কম খান তাহলে বডি এটা ক্র্যাম্পস হওয়ার চান্স থাকে। তো ওই জন্য জল খেতে বলি, আনলেস আপনার যদি ডক্টর বারণ করে থাকে কিডনির কারণে, অন্য কোনো রোগের কারণে, আপনি 3 থেকে 4 লিটার জল ডেলি খাবেন। এছাড়া সেকেন্ড মোস্ট কমন কজ হচ্ছে আপনার যদি শরীরে পটাশিয়ামের অভাব থাকে। পটাশিয়াম খুব সহজে যে কোনো ফলে পটাশিয়াম পাওয়া যায়। আপনার দামি ফল খাওয়ার কোনো প্রয়োজন নেই, সিম্পল একটা কলা খেলেও ওতে যথেষ্ট পটাশিয়াম পাবেন। ডাবের জলে পটাশিয়াম আছে। তো আমার সেকেন্ড সাজেশন হচ্ছে একটু ফল খাবেন বেশি করে। এছাড়া ক্যালসিয়াম কম থাকলেও হয়। তো আমার বোন যেটা, হাড়ের সব থেকে কমন মিনারেল হচ্ছে ক্যালসিয়াম। আর ক্যালসিয়ামের ঘাটতি থাকলে এটা ক্র্যাম্পস হতে পারে, তাহলে ক্যালসিয়ামের ওষুধ খেতে হবে। এছাড়া ম্যাগনেসিয়াম ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। কারো যদি ম্যাগনেসিয়াম ডেফিসিট থাকে তাহলে ওটাকে সাপ্লিমেন্ট নিতে হবে, কেন ম্যাগনেসিয়াম কম থাকলে ক্র্যাম্পস হবে। স্লিপ ডিস্ক সবসময় যে অপারেশন করতে হবে বলবো না। যদি সামান্য বাল্জ থাকে তাহলে ওইটা আমরা রেস্ট, ফিজিওথেরাপি, এক্সারসাইজের মাধ্যমে রিভার্স করে নিতে পারি। হ্যাঁ, যদি প্রট্রুশন, ডিস্কের কতটা মাত্রায় ডিস্ক বেরোচ্ছে তার উপরে ক্লাসিফিকেশন আছে। হালকা বেরিয়েছে বাল্জ, কি একটু প্রট্রুশন হয়েছে, কিছু অসুবিধা নেই। কিংবা যদি বড় ডিস্ক থাকে আর ওটা যদি নিচের দিকে চলে আসে তাহলে ওইটা আর ফিরে যাবে না, তখন আপনাকে ওইটা আমরা যেটা করি, অপারেশন করে ওটাকে ডিস্কটাকে বাদ দিতে হয়। মাইক্রো লাম্বার ডিস্কেক্টমি করা যেতে পারে, ছোট ইনসিশন করে মাইক্রোস্কোপের আন্ডারে দেখে ওই ডিস্কটা যেটা বেরিয়ে গেছে ওটাকে আমরা বাদ দিয়ে দিই। এখন এন্ডোস্কোপিক সার্জারি করা যায়, যেমন আমরা ওই ক্যামেরা দিয়ে ল্যাপ্রোস্কোপিক সার্জারি করছি, আর্থ্রোস্কোপিক সার্জারি করছি, ওই রকম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিও করা যেতে পারে। একটু ক্রিটিক্যাল অপারেশন, কিন্তু আমরা যেটা করি এটা মাইক্রোস্কোপ আন্ডারে করি, তাহলে আমাদের যেটা ভিশনটা ম্যাগনিফাইড থাকে, আমরা যে নার্ভগুলো 10 গুণ বড় সাইজে দেখতে পাই, তাহলে প্রিসিশনটা থাকে। ওই জন্য এটা অপারেশন যদি করা যায়, পেশেন্ট আবার 2 সপ্তাহের মধ্যে ব্যাক টু নর্মাল হয়ে যায়। তো আমার একটাই বলার উদ্দেশ্য সবাইকে, যারা অফিসে কাজ করছেন, যারা বাড়িতে কাজ করছেন, যারা বয়স্ক মহিলারা আছেন, সবাই ব্যায়াম করবেন। আর এল্ডারলিজের ক্ষেত্রে আপনাদের বলবো, আপনার ক্যালসিয়াম, ভিটামিন ডি লেভেল এইগুলো মাঝে মাঝে সাপ্লিমেন্ট নিতে হবে, এক্সারসাইজ করতে হবে। হাড়ের ডেন্সিটি, মহিলাদের যেটা হয়, আপনার মেনোপজ মানে মাসিক যখন বন্ধ হওয়ার কাছাকাছি যায় তখন ইস্ট্রোজেন লেভেলটা কমে যায়, যে ক্ষেত্রে ক্যালসিয়ামের মেটাবলিজমে ইফেক্ট হয়। আর অস্টিওপোরোসিস দেখবেন মহিলাদের 45-50-এর পর থেকে শুরু হয়ে যায়। তো ওইটার জন্য আপনাকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে হবে, এক্সারসাইজ করতে হবে, আপনার হাড়টাকে মজবুত রাখতে হবে, নাহলে ওই যেটা বললাম ভার্টিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচার হওয়ার চান্স থাকবে। আর যারা অফিস গোয়ার্স ওদেরকে বলবো, আপনি
ওই স্ট্রেচ পজ প্রিন্সিপালে চলে আসবেন। কাজ করার পর একটু গ্যাপ নিয়ে বডিটাকে স্ট্রেচ করে আবার কাজ করবেন। আর যারা বাড়িতে কাজ করে কিংবা মাঠে কাজ করছে, খেয়াল রাখবেন, পশ্চারাল কেয়ার রাখবেন। ধরুন মাটিতে কিছু পড়ে গেল, আমি তুলতে যাচ্ছি, তখন সামনে ঝুঁকে না তুলে হাঁটুটার যদি একটু ভেঙে বসে তুলি, তাহলে আমার প্রেশারটা ব্যাকে পড়বে না। অথবা আমি যখন চান করছি কি বালতি তুলতে যাচ্ছি, একটু কনসিয়াস হয়ে যদি আমি কোর টাইট করে যদি তুলি, তাহলে আমার ব্যাকে প্রেশার আসবে না। সাডেন মুভমেন্ট অ্যাভয়েড করব।